কখনো কি ভেবে দেখেছেন, অন্ধ বিশ্বাস যদি একটি সুখী পরিবারকে তিলে তিলে গ্রাস করে নেয়, তখন কি হতে পারে? টাকা, ভয় আর অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস, আর এই তিনটার মাঝখানে আটকে যায় একজন সাধারণ মানুষ। আজ আমরা কথা বলবো একটি ডার্ক সাইকোলজিক্যাল হরর থ্রিলার নিয়ে, যে সিনেমা শুধু ভয় দেখায় না, বরং প্রশ্ন তোলে, দানব কি সত্যি বাইরের কেউ, নাকি আমাদের মাথার ভেতরেই লুকিয়ে আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটা আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ভরসা এবং কুসংস্কারের সীমারেখা ধীরে ধীরে মিশে যাবে। আর হ্যাঁ, আজকের মুভির গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হানি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই কয়েকজন লোককে আমরা সংঘবদ্ধভাবে জঙ্গলে একটা নির্দিষ্ট দিকে যেতে দেখি, আর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই লোকগুলো একটি গুহার ভেতরে বসে ধ্যান করছিল। সেখানে একজন মহিলাকে মন্ত্র পড়তে দেখা যায়, আর জানা যায় এই হচ্ছে এই কমিউনিটির হেড, অর্থাৎ তারা আলাদা একটা কমিউনিটি, আর সেখানে তারা আলাদা দেবতারও পুজো করে। এছাড়া তাদের পুজো করার ধরনটাও আলাদা। সেই মহিলাকে দেখা যায় একজন লোকের মাথায় বারবার পাথর দিয়ে সে আঘাত করছিল, আর তাতেই সেই লোকটার মাথা গড়িয়ে রক্ত পড়ছিল, আর সেই রক্ত সংগ্রহ করেই সেই মহিলাটি দেবতার সামনে দিচ্ছিল। এখানেই সিনটি কাট হয়ে যায়। এরপরে বহু বছর পরে 2010 সালের ঘটনা দেখানো হয়। এরপরেই আমাদের আনন্দকে দেখানো হয়, যে একটি চাকরি করত, কিন্তু তার কলিগরা তাকে অফিসে প্রচন্ড মারধর করে বের করে দেয়। কিন্তু কেন? আসলে আনন্দ যেখানে চাকরি করত, সেখানে সে তার কাজের পরিবর্তে সারাক্ষণ পূজার্চনা আর অদ্ভুত অদ্ভুত রিচুয়াল করত, আর এতেই প্রচন্ড বিরক্ত হয়ে যায় তার কলিগরা। তারা তাকে বারবার সাবধান করে দেয় এগুলো না করার জন্য, কিন্তু আনন্দ কোনো কথাই শোনে না। আর এই জন্য একটা সময় তারা বিরক্ত হয়ে সে চাকরি থেকেই বের করে দেয়। বাসায় আসার পরে আনন্দের স্ত্রী তাকে বলে তার শরীরে এত আঘাতের চিহ্ন কেন, আর সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কেন আসলো। আসলে আনন্দ আর ললিতা ভালোবেসে বিয়ে করেছিল, আর বিয়ের কয়েক বছর পরেই তাদের মেয়ে মীরার জন্ম হয়। আনন্দ বলে তার চাকরিটা চলে গিয়েছে, আর সেই চাকরি চলে যাবার কারণ হিসেবে সে মীরাকে দায়ী করে। বলে এর জন্ম হবার পরপরই আমার পেছনে যেন দুর্ভাগ্য লেগেই রয়েছে। ললিতা রেগে যায় আর বলে, এসব ফালতু কথা বলো না, তুমি আগে বলো তুমি কি করেছো, আর তোমার গায়ে এরকম আঘাতের চিহ্ন কি করে আসলো। কিন্তু আনন্দ কিছু না বলেই ভেতরে চলে যায়, আর বাড়িতে থাকা সব দেবদেবীর মূর্তি সে ফেলে দেয়। এরপরে নির্দিষ্ট একটা দেবতার ছবিটা নিয়ে সেটারই পুজো করতে থাকে। আর তখনই আমরা জানতে পারি আনন্দ হচ্ছে সেই কমিউনিটির সদস্য যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর আনন্দকেও দেখা যায় সেই একই দেবতার পুজো করতে। আর এভাবেই দিন কেটে যায়। এরপরে 2019 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আনন্দকে দেখা যায় সে এখন আর কোনো চাকরি করে না, এদিকে ওদিক সারাদিন ঘুরে বেড়ায় আর বিভিন্ন অদ্ভুত রিচুয়াল করে। অন্যদিকে ললিতাকে দেখা যায় সংসার চালানোর জন্য সে একটি স্কুলের শিক্ষকতা করে, আর ঠিক একই স্কুলে তার মেয়ে মীরা পড়াশোনা করে। তো একদিন আনন্দ বাসায় আসার পরে ললিতা রেগে যায় আর বলে, তুমি আর এভাবে ঘোরাফেরা করে কতদিন কাটাবে? আমার একা টাকায় সংসারটা চালানো যাচ্ছে না। দোকানদারও এসেছিল টাকা চাওয়ার জন্য, তুমি একটা কাজ করো। তখনই আনন্দ তাকে বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর এরপরেই আমার কাছে অনেক অনেক টাকা আসবে। ললিতা তখন বলে, আমার এত এত টাকার দরকার নেই, আমি শুধু তোমার সাথে সুন্দর করে একটা সংসার করতে চাই। ঠিক তখনই আনন্দ প্রচন্ড রেগে যায়, আর রেগে গিয়ে সে ললিতাকে মারতে শুরু করে। মালতীর চিৎকার শুনে সেখানে কলোনির বেশ কয়েকজন লোক জড়ো হয়ে যায়, এবং তারা হাঙ্গামা করতে থাকে। তারা আসলে জেনে গিয়েছিল আনন্দ প্রতিদিন রাতে কোথাও চলে যায়, আর সেখানে যে বিভিন্ন রিচুয়াল করে, তন্ত্রমন্ত্র পাঠ করে, পুজো করে, আর এগুলোর খারাপ ছায়া এইসব পরিবারের ওপরে পড়ছে। এটা তারা আর বরদাস্ত করবে না। যে করেই হোক এখান থেকে তাদের চলে যেতে হবে। সেই সব লোকগুলো সেই বাড়ির মালিককে বলে আনন্দ এবং তার স্ত্রী যেন এখান থেকে চলে যায়। সেই লোকটাও আনন্দকে বলে সে আর এদেরকে কন্ট্রোল করতে পারবে না, তাই আনন্দ যেন অন্য বাড়ি দেখে নেয়, আর তারা এখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় 1 সপ্তাহ পরেই আনন্দ তার পরিবারকে নিয়ে নতুন একটা বাড়িতে শিফট হয়ে যায়। এরপরে এই ঘটনা চলে যায় 3 বছর পরে, অর্থাৎ 2022 সালে। এখন আনন্দ আর ললিতা যে বাড়িতে থাকতো, সেই বাড়িটিরই ওপরতলাতে একটি মেয়ে আর তার বাবা ভাড়া হিসেবে আসে। মেয়েটি মিউজিক টিচার ছিল। ললিতা মীরাকে নিয়ে ওপরতলায় দেখা করতে আসে, আর সেখান থেকেই জানতে পারে কাকতালীয়ভাবে সেই মেয়েটিও ললিতায় যে স্কুলের টিচার, সেই স্কুলেই টিচার হিসেবে জয়েন করবে। এই জন্য ললিতা তাকে রিকোয়েস্ট করে সে যেন মীরাকেও মিউজিক শেখায়। মেয়েটি হেসে বলে, কেন নয়, প্রত্যেকদিন সে মীরার জন্য 30 মিনিট সময় বের করে না হয় নেবে। কথায় কথায় সেই মেয়েটি ললিতাকে জিজ্ঞেস করে তার হাজবেন্ডের ব্যাপারে, অর্থাৎ আনন্দের ব্যাপারে।
ললিতা তখন মিথ্যে বলে, বলে আনন্দ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সে ওয়ার্ক ফ্রম হোম করে, অর্থাৎ বাসায় থাকে। অন্যদিকে আনন্দকে দেখা যায় সে কি সব উদ্ভট উল্টোপাল্টা কাজ করছিল, একটা খাতার ভেতরে কিছু মন্ত্র লিখছিল, কোনো একটা ডেট লিখছিল। এদিকে এর বেশ কয়েকদিন পরে দেখা যায় আনন্দের সাথে সারাং পানি নামের একজন লোক দেখা করতে আসে। এই সারাং পানি আনন্দকে কোনো একটা রিচুয়ালের ব্যাপারে বলছিল, আর সে বলছিল সেটা আর কিছুদিন পরেই শুরু হতে যাবে, আর সেই কাজের জন্য সে আনন্দকে সিলেক্ট করেছে। সে আনন্দকে আরও বলে সে শুধুমাত্র আনন্দকে এই কাজের জন্য সিলেক্ট করেছে কারণ তার একটা বাচ্চা মেয়ে রয়েছে, নয়তোবা এই কাজ করার জন্য পৃথিবীতে অনেক লোক রয়েছে, আর সে যদি এই কাজটা কমপ্লিট করতে পারে তাহলে সে অনেক টাকাও পাবে। আনন্দ বলে ঠিক আছে, সে রাজি, কিন্তু তাকে আগে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, দেখতে হবে ললিতা কি বলে। এদিকে ঘরের ভেতর থেকে না ঘুমিয়ে ললিতা চুপচাপ তাদের কথাগুলো শুনছিল, কিন্তু তারা কি নিয়ে কথা বলছিল ললিতা সেই সব কিছুর আগামাথা কিছুই টের পায় না। কিছুক্ষণ পরে সারাংপানি সেখান থেকে চলে যায়, আর ললিতাও উঠে আসে। আনন্দকে জিজ্ঞেস করে এই সারাংপানি কে, আর এত রাতে সে আমাদের বাসায় কি করছিল, আর তোমরা কি নিয়ে কথা বলছিলে? তুমি কি আবার সেসব পুজো অর্চনা শুরু করেছো? প্লিজ এইসব বাদ দাও। এতে আনন্দ রেগে যায় আর ললিতাকে বলে আস্তে কথা বলার জন্য, কিন্তু ললিতা থামছিল না, এই জন্য আনন্দ তাকে মারতে শুরু করে। আর সেখানেই চিৎকার চেঁচামেচিতে ওপরতলা থেকে সেই মিউজিক টিচার এবং তার বাবা চলে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। আনন্দ বলে তেমন কিছু না, শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা। সে বৃদ্ধ লোকটা বলে ঠিক আছে, এমনটা সব জায়গায়ই হয়, কিন্তু তোমরা যদি এই বাচ্চা মেয়েটির সামনে এরকম ঝগড়া করতে থাকো তাহলে ওর উপরে তো এর প্রভাব পড়বে, সেটা মাথায় রেখো। সামনে থেকে এই বিষয়টা একটু খেয়াল রেখো। এরপরে মিউজিক টিচার মীরাকে তার সাথে নিয়ে যায় উপরতলাতে। পরের দিন সকালবেলাতেই ললিতার সাথে যখন সেই মিউজিক টিচারের স্কুলে দেখা হয়, মেয়েটি তাকে জিজ্ঞেস করে তাদের দুজনের মাঝে গতকাল রাতে কি নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু ললিতা তাকে পুরো বিষয়টা খুলে বলে না, বরং কথা এড়িয়ে যায় আর বলে তাদের তো এমনটা প্রায়ই হয়, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগে। যাই হোক, কিন্তু এই কথাটা যেন সে স্কুলের আর কাউকে না বলে। মেয়েটি বলে সে এতটাও বোকা বা ইম্যাচিওর নয়, সেই কথাটা কাউকে বলবে না, ললিতা যেন টেনশন না করে। মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার পরপরই মীরা চলে আসে ললিতার কাছে আর তাকে বলে সে যেন সে মিউজিক টিচারের বাসায় মীরাকে আর কখনো না পাঠায়। ললিতা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? মীরা বলে কালকে রাতে যখন সে ঘুমিয়েছিল তখন সেই বৃদ্ধ লোকটা তার প্রাইভেট পার্টে হাত দিয়েছিল। এটা শুনে হতবাক হয়ে যায় ললিতা, সে মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু এই কথাটা সে মেয়েটিকে সে বলে না, কারণ বললে সে তার বাবাকে নিয়ে হয়তোবা প্রচণ্ড লজ্জায় পড়বে, আর এটা সে চাইছিল না। সেই রাতেই যখন আনন্দ ছাদে বসে মদ খাচ্ছিল, ললিতা তার কাছে আসে আর বলে এখন আমরা দুজন আর ঝগড়া করব না, দুজনে মিলে খুব সুন্দর করে সংসারটা করব, কারণ আমরা ঝগড়া করলে সেটার সব থেকে বেশি প্রভাব পড়ে মীরার ওপরে। আনন্দ এতে রাজি হয় আর বলে হ্যাঁ, আমরা দুজন এখন মিলেমিশে থাকবো, আর ঝগড়া করব না। তখনই আনন্দ বলে কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ আছে, শেষ কাজ, আর সেই কাজটাই তাদের ভাগ্য বদলে দেবে। আনন্দ কালকে 10 দিনের জন্য একটু বাইরে যাবে সেই কাজটা করার জন্য, আর সে তাকে পরামর্শ দেয় ললিতাও যেন মীরাকে নিয়ে এই 10 দিনের জন্য কোথাও ভ্যাকেশনে চলে যায়। সে ভ্যাকেশনে যাবে না, কিন্তু সে মীরাকে নিয়ে 10 দিনের জন্য আশ্রমে চলে যাবে। আনন্দ বলে ঠিক আছে, সে এতে রাজি। 10 দিন পরে যখন ফিরবে অবশ্যই তাদের ভাগ্য বদলে যাবে তখন। আর এরপরেই দেখা যায় আনন্দ বের হয়ে পড়ে, আর ললিতাও তার কথা মতো মীরাকে নিয়ে একটি আশ্রমে চলে আসে। আর সেখানেই তাদের পরিচয় হয় আচারিয়ার সাথে। আচারিয়া ললিতা আর মীরাকে একটা রুম দেখিয়ে দেয় আর বলে যখন গুরুজি সময় পাবে, ফ্রি থাকবে, তখন সে তাদের সাথে পরিচয় করিয়ে দেবে। এই সময়ের মাঝে দেখা যায় মীরার যা কিছু প্রয়োজন হতো সে আচারিয়ার কাছে যাইতো, আর এভাবেই আচারিয়ার সাথে তার টুকটাক গল্প করতে করতে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আর মীরা এখন তাকে মামা বলে ডাকে। অন্যদিকে ললিতাও দেখতে পায় আচারিয়া খুব ভালো মনের একজন মানুষ। আসলে এই আচারিয়ার পরিবার একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর সেই দুর্ঘটনার পরে থেকেই সে একেবারে একা হয়ে যায়, আর এরপরে ঠিক করে নেয় এই গুরুজির সেবা করেই সে তার জীবনটা কাটিয়ে দেবে, আর তারপরে থেকেই আচারিয়া এখানেই আছে। এর একদিন পরেই দেখা যায় সেই আচারিয়া গুরুজির কাছে নিয়ে যায় ললিতা আর মীরাকে। ললিতাকে দেখার পরেই সেই গুরুজি বলে তার মনের ভেতরে অনেক অশান্তি রয়েছে, সে কিছু বিষয় নিয়ে অনেক টেনশনে রয়েছে, কিন্তু ললিতা যেন টেনশন না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ললিতাকে সে পরামর্শ দেয় সবসময় যেন প্রভুর পূজা করে এবং তার স্মরণে রেখে সব কাজ করে, তাহলে ধীরে ধীরে তার জীবনটা শুধরে যাবে। দেখা যায় ললিতা আর মীরা সেই 10টা দিন সেখানে খুব ভালোভাবে কাটিয়ে নেয়।
আর এই কয়েকদিনের মাঝে আচারিয়ার সাথে মীরার সম্পর্কটা আরো ভালো হয়ে যায়, কারণ আচারিয়া মাঝে মধ্যেই ছোটখাটো খেলনা লাকড়ি দিয়ে তাকে বানিয়ে দিত। আর এতে মীরা অনেক বেশি খুশি হয়। এদিকে দেখা যায় ললিতার সাথেও সেই আশ্রমের অনেক মানুষেরই খুব ভালো সম্পর্ক হয়ে যায়। 10 দিন পরেই দেখা যায় সেখানে আনান চলে আসে সেই আশ্রমে। মীরা আর ললিতাকে বলে তারা আর আগের বাড়িতে ফিরে যাবে না, কারণ সে তাদের জন্য খুব বড় একটা ভালো একটা বাড়ি ঠিক করেছে, আর এখন থেকে তারা সেখানেই থাকবে। তখনই দেখা যায় আচারিয়া সেখানে চলে আসে মীরার জন্য আরও একটা খেলনা বানিয়ে নিয়ে। মীরা এতে অনেক খুশি হয়। আর যখনই আচারিয়া জানতে পারে যে তারা আজকেই এখান থেকে চলে যাবে, তখন আচারিয়া তাকে বলে যেহেতু মীরার সাথে তার সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে, তাই মাঝে মধ্যে কি সে তার বাসায় আসতে পারে কিনা মীরাকে দেখার জন্য। আনন্দ তখন পরিষ্কারভাবে না বলে দেয়। আর এতেই আচারিয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। অন্যদিকে ললিতা আর মীরা লজ্জা পায়। আনন্দ বলে তাকে আসতে হবে না, মীরাকে সে মাঝে মধ্যেই এখানে নিয়ে আসবে আচারিয়ার সাথে দেখা করার জন্য। তখন আচারিয়া আবার খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় আনন্দ সত্যি সত্যি ললিতা আর মীরাকে বড় একটা বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেখানে আগে থেকেই সারাংপানি উপস্থিত ছিল। আর দেখা যায় সে লোক দিয়ে সেই বাড়িটাকে থাকার উপযোগী করে তুলছিল, বিভিন্ন কাজ করাচ্ছিল। এছাড়া সেই বাড়িতে ললিতা আর মীরাকে দেখার জন্য রাবানা নামের একজন মহিলাও ছিল। এরপরে আনন্দ, সারাংপানি আর রাবানা একসাথে বসে কথা বলছিল। তখনই সারাংপানি তাকে একটা কাপড় দিয়ে বলে এটা দিয়ে মীরাকে প্র্যাকটিস করাও, আর বাকিটা রাবানা তাকে বুঝিয়ে দেবে। এদিকে রাতের বেলায় ললিতা চলে আসে আনন্দের কাছে আর বলে তুমি তো বলেছিলে 10 দিন পরে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে এইগুলো কি হচ্ছে? এছাড়া এই বাড়িতে এদের দেখে আমার একেবারেই ভালো লাগছে না। ললিতা আরও বলে তার মনে হচ্ছে তাদের মেয়ে মীরাকে আনন্দ কোনো একটা বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আনন্দ বলে কোনো বিপদই হবে না, তুমি টেনশন করো না, মীরাকে দিয়ে ছোট্ট একটা কাজ করানো হবে, আর এরপরেই আমাদের ভাগ্য একেবারে বদলে যাবে। আসলে মীরা নাবালিকা এবং বিশেষ রাশির মেয়ে, আর এই জন্যই তাকে চুজ করা হয়েছে। আর কাজ শেষ করার পরে আমরা রাতারাতি আমাদের অবস্থা পরিবর্তন করে ফেলতে পারবো। আর এরপরেই আনন্দ তাকে একটা টাকার বান্ডেল ধরিয়ে দেয়, বলে এটা কাজের অ্যাডভান্স, কাজ হওয়ার পরে আমরা আরও টাকা পাবো। একসাথে এতগুলো টাকা দেখার পরে ললিতাও একদম থমকে যায়। ললিতা ইতস্তত বোধ করলেও আনন্দ তাকে বলে তুমি একেবারেই টেনশন করো না। পরের দিন সকালবেলাতেই দেখা যায় ললিতা মীরাকে বলছিল আজকে তুমি তোমার বাবার সাথে বাইরে যাবে, আর তোমার বাবা তোমাকে যা যা বলবে তুমি সবকিছু করবে লক্ষ্মী মেয়ের মতো। এরপরেই আনন্দ মীরাকে নিয়ে বের হয়ে পড়ে। আর দেখা যায় সেই গুহার মধ্যে আসে যেখানে মুভির শুরুতে সেই কমিউনিটিকে দেখানো হয়েছিল। সেই লোকটা মীরাকে একটা থলে দেয়, একটা বস্তার মতো কিছু, যেটার ভেতরটা নড়াচড়া করছিল, বাইরে থেকে বোঝাও যাচ্ছিল। আর এই জন্য মীরা সেটা ধরতে ভয় পাচ্ছিল। কিন্তু এটা নিয়ম হচ্ছে এই বস্তাটা মীরা ছাড়া অন্য কেউ স্পর্শও করতে পারবে না, এমনকি এটাকে মাটিতেও রাখা যাবে না। আর এই জন্য আনন্দ মীরাকে বোঝায় কিছুই হবে না, তার বাবা তার সাথে আছে। অবশেষে ছোট্ট মেয়ে মীরা অনেক ভয়ে ভয়ে সেই বস্তাটা হাতে নেয়। আর নিয়ম অনুযায়ী তারা চলে আসে তাদের বাসায়। দেখা যায় সেই বস্তার ভেতরে ছিল কালো একটা বিড়াল। অন্যদিকে সারাংপানি আগে থেকেই বাসার ভেতরে নতুন একটা রুম রেডি করছিল, যে রুমের ভেতরে সেই কালো বিড়ালটাকে ছেড়ে দিতে হবে। আর নিয়মটা হচ্ছে বেশ কয়েকদিন মীরাকেও সেই রুমের ভেতরে সেই কালো বিড়ালটার সাথেই থাকতে হবে, অর্থাৎ সেই রুম থেকে বের হওয়া যাবে না। এমনকি রাতের বেলাতেও মীরাকে সেই বিড়ালের সাথে সেই রুমের ভেতরেই থাকতে হবে। আর এই জন্যই দেখা যায় 10 থেকে 12 দিনের মধ্যে মীরা তার মায়ের সাথে দেখা করতে পারে না। রাবানা প্রত্যেক বেলাতে এসে বিড়ালের জন্য দুধ এবং মীরার জন্য খাবার দিয়ে যায়। এছাড়া সময়ের ফাঁকে ফাঁকে মীরাকে সে আলাদা একটা রিচুয়াল শেখায়, সেটার আকৃতি অনেকটা কালো বিড়ালের মতো। সেখানে আনন্দ চলে আসে আর মীরাকে সবকিছু শেখাতে শুরু করে, যেটা হয়তোবা অনেকটা ডার্ক রিচুয়াল বা ব্ল্যাক ম্যাজিকের মতো। এরপরেই একদিন রাতের বেলা মীরা দেখা যায় সেই কালো বিড়ালের সাথে সেই রুমের ভেতরেই ছিল। এরপরে রাতের বেলা হঠাৎ করে সে কালো বিড়ালটা চিৎকার করে ওঠে। আর চিৎকার শুনেই রাবানা এবং আনন্দ সেই রুমের ভেতরে দৌড়ে চলে আসে। আনন্দ এরপরে সিলিং এর ওপরে একটা রশি বাঁধে আর মীরাকে বলে সে যখন তাকে বলবে, ইশারা করবে, তখন যেন সে রশিটা টেনে নেয়। অন্যদিকে দেখা যায় সেই রাবানা বাইরে এসে সারাংপানিকে ফোন করে এবং তাড়াতাড়ি চলে আসতে বলে। এছাড়া সে বাইরে এসে বিভিন্ন পূজা অর্চনা করছিল। এইদিকে ভেতরে অর্থাৎ সেই ঘরের ভেতরে কালো বিড়ালটা বারবার চিৎকার চেঁচামেচি করছিল, তার নখ দিয়ে আঁচড় কাটছিল। ঠিক ওই সময়টাতে মীরা সেই বিড়ালের গলার ভেতরে একটা রশি পরিয়ে দেয়।
এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই কালো বিড়ালটি সেখানে কিছু বাচ্চার জন্ম দেয়। আর এটা যখন আনন্দ এবং বাকিরা দেখতে পায়, আনন্দ সাথে সাথেই সেই রশিটা টেনে ধরে, যার ফলে সেই কালো বিড়ালটির গলায় ফাঁস লেগে যায় আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে ললিতা এই দৃশ্যটা দেখে ফেলে, আর এমন ভয়ানক দৃশ্য দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ললিতাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেখা যায় আবারও মীরাকে সেই রুমে নিয়ে আসা হয়, যেখানে সেই কালো বিড়ালটি বাচ্চার জন্ম দিয়েছিল, যার ফলে সেখানে অনেকটাই রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। আর দেখা যায় মীরাকে যেভাবে শেখানো হয়েছিল, মীরা ঠিক সেইভাবেই সেখানে এসে রক্ত দেখে ভয় না পেয়ে উল্টো সেই রক্তগুলোকে একটা নির্দিষ্ট পাত্রের ভিতরে ওঠাচ্ছিল। এরপরেই সারাংপানিকে দেখানো হয় রক্তের সেই পাত্র নিয়ে আলাদা একটা রিচুয়াল এবং পুজো করছিল। কিন্তু তারা এমনটা কেন করছিল, এখান থেকে তারা কি পাবে, সেটা জানানো হয় না। সেটা সামনে জানা যাবে। এইদিকে পরের দিনে আনন্দকে দেখা যায় একজন ডক্টরকে সে কিছু টাকা দেয় এবং ললিতার চিকিৎসা করার জন্য নিয়ে আসে। ডক্টর সেখানে ললিতাকে চেক আপ করার পরে একটা ইঞ্জেকশন দেয়। আর তখনই আমরা জানতে পারি এই ইঞ্জেকশনটা ছিল আসলে ললিতাকে আসলে মানসিকভাবে অসুস্থ করে ফেলার জন্য। কিন্তু কেন? এদিকে ডক্টর বলে এই ইঞ্জেকশনটা দেবার পরেই ললিতা কিন্তু অনেক ভায়োলেন্ট হয়ে যাবে, উল্টোপাল্টা আচরণ করবে, তাকে সামলাতে হবে। আনন্দ বলে আপনি টেনশন করবেন না। ডক্টর চলে যায়। আর এরপরেই দেখা যায় নির্দিষ্ট একটা সময় গ্যাপ দিয়ে ললিতাকে সেই ইঞ্জেকশন বারবার পুশ করা হতো। আর এরপরেই যখনই ললিতার জ্ঞান ফিরতো, সে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যেত, চিৎকার করত, পাগলের মতো ব্যবহার করত। আর একটা নির্দিষ্ট সময় পরে সে জ্ঞান হারিয়ে ফেলতো। অন্যদিকে এই সব কিছু বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মীরা দেখত। আর মীরাও তার মায়ের এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এতে সে একটা শকও পায়, যার ফলে সে ভয়ে কাউকে কিছু খুলে বলতেও পারছিল না, জিজ্ঞেসও করতে পারছিল না। শুধু এতটুকুই নয়, যখনই মীরা সাহস করে তার মায়ের কাছে আসতে যেত, রাবানা তাকে আটকে দিত আর বলতো যে তার মায়ের শরীর ভালো নয়, আর এই জন্য সে তার কাছে যেতে পারবে না। এদিকে একদিন রাতের বেলায় মীরা যখন একাই ঘুমিয়েছিল, তখনই হঠাৎ করে সে দেখতে পায় ঠিক তারই মতো এক চেহারার মেয়ে তার কাছে এসেছে। কিন্তু অদ্ভুত বিষয়টা হচ্ছে সেই মেয়ের আকৃতিটা অনেকটাই বিড়ালের মতো। মীরা তার সাথে কথা বলতে থাকে। সেই মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কে? মেয়েটি বলে আমি তোমার বোনের মতো, তুমি আমাকে নিজের বোন হিসেবে ভাবতে পারো। মীরা তাকে জিজ্ঞেস করে ও তাহলে তো ভালোই, তোমার নাম কি? মেয়েটি বলে এমনিতে তো আমার তেমন কোনো নাম নেই, কিন্তু তুমি চাইলে আমাকে খুব ভালো একটা নাম দিতে পারো। মীরা বলে কি নাম দেয়া যায় বলো তো? ও, মনে পড়েছে, আমার মা ছোটবেলায় আমাকে হানি বলে ডাকতো, আর এই জন্য আমি তোমার নাম আজকে থেকে হানি দিলাম। মেয়েটি বলে ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার নাম হানি। তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও? মীরা মাথা নাড়ায়। এরপরে হানি বলে ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। এদিকে ওই সময়টাতে আনন্দ এবং রাবানাকে দেখা যায় অন্য একটা রুমে তারা অন্তরঙ্গ হয়েছিল। এই সময়টাতে মীরা হানিকে বলে আমার মায়ের রুম তো তালা দেয়া, আমরা যাব কি করে? হানি বলে তালার চাবি কোথায় আছে সেটা আমি জানি, তুমি আমার সাথে আসো। এরপরেই হানি মীরাকে নিয়ে যায় সে রিচুয়ালের রুমে, যেখানে চাবিটা রাখা ছিল। এরপরেই দেখা যায় মীরা যখন চাবি নিয়ে তার মায়ের রুমে আসে, সে আগে দরজার ফাঁকি দিয়ে উকি দেয়। তার মা পাগলের মতো করছে আর খুব ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করছে। এতে মীরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার মায়ের রুমের দরজাও খোলার সাহস পায় না। অন্যদিকে পরের দিনই দেখা যায় আনন্দ আবারও সেই ডক্টরকে নিয়ে আসে, তবে এবার ললিতার কাছে নয় বরং মীরার কাছে, এবং সে তাকে একটা ইঞ্জেকশন দেয়। যদিও ছোট্ট মেয়ে মীরা ভয় পাচ্ছিল, এই ইঞ্জেকশনটা মীরাকে দেয়া হচ্ছিল যাতে করে মীরা দ্রুতই বড় না হয়ে যায়, যাতে করে তার ভেতরে বড় হওয়ার প্রক্রিয়াটা থেমে যায়। কারণ তারা যে রিচুয়ালটা করছিল সেটার জন্য একজন নাবালিকা মেয়ে লাগবে, আর এই জন্য মীরাকে তারা বড় হতেই দিচ্ছিল না। আর এই সবকিছু আনন্দই করছিল। এতে মীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। রাতের বেলা সে আবারও হানির সাথে কথা বলছিল এবং তার সুখ দুঃখের কথা হানিকে বলতো, আর বলতো সে খুবই ভয় পেয়ে আছে, আর সে এটাও জানে না তার মা পুরোপুরি কবে সুস্থ হবে, এছাড়া আবার সে কবে রেগুলার স্কুলে যেতে পারবে। অন্যদিকে দেখা যায় সারাংপানি আর আনন্দ তাদের সেই তান্ত্রিকের কাজগুলো করেই চলছিল। এছাড়া তারা একটা নতুন বিড়ালও নিয়ে এসেছিল আবার। আর ঠিক একই রকমভাবে মীরা একই রুমে সেই বিড়ালটার সাথে থাকতে শুরু করে আর সেটার দেখাশোনা করে। অর্থাৎ আগের কালো বিড়ালটার সাথে যা যা হয়েছিল, এই বিড়ালটার সাথেও তারা ঠিক একই কাজ করে। অর্থাৎ এটা তাদের একটা রিচুয়াল। এদিকে দেখা যায় আচারিয়া চলে আসে ললিতার ঠিকানায়, কিন্তু সেই মিউজিক টিচার মেয়েটি বলে ললিতা ম্যাডাম তো এই বাসা থেকে চলে গেছে 1 বছর আগে। অর্থাৎ
আশ্রম থেকে সেই বাড়িতে তারা গিয়েছিল এরই মাঝে 1 বছর সময় কেটে গেছে। কিন্তু সেই মিউজিক টিচার মেয়েটি বলে তারা কিছুই বলে যায়নি কোথায় গিয়েছে। এছাড়া ললিতা ম্যাডামও স্কুলে কোনো কিছুই বলেনি যে সে কোথায় গেছে, কেন গেছে, আর এই জন্য তাদের ব্যাপারে কোনো ইনফরমেশনই তাদের কাছে নেই। অন্যদিকে সেই আনানকে দেখা যায় যে ললিতাকে বারবার সেই ইঞ্জেকশন দিয়েই যাচ্ছিল, আর এতে করে সে ললিতাকে একেবারেই পাগল বানিয়ে ফেলে। কারণ ললিতা যদি সুস্থ হয় তাহলে মীরাকে দিয়ে সে এইসব কাজ কখনোই করাতে দেবে না। বলা যায় সে মীরাকে গৃহবন্দী বানিয়ে রেখেছিল। এর কয়েকদিন পরেই দেখা যায় নতুন আনা সেই বিড়ালটিও বাচ্চা দিতে শুরু করে। আর বাচ্চা দেবার পরপরই আনন্দ এবং সারাংপানি একই কাজ করে, অর্থাৎ সেই নিষ্ঠুর কাজটি, বিড়ালটিকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। অন্যদিকে বিড়ালটি বাচ্চা প্রসব করার পরে যে রক্ত এবং ময়লা আবর্জনা সেখানে ছিল সেগুলো মীরা নিজ হাতে একটা পাত্রে নিয়ে নেয়, আর এরপরে সেটা সে আনন্দকে দেয়। এরপরে আনন্দ আর সারাংপানি ঠিক একই রকম রিচুয়াল করে যেটা তারা আগে করেছিল। আর এভাবেই দেখা যায় শুধু একটা দুটো বিড়াল নয়, বরং পরপর এভাবে চলতেই থাকে। তারা বিড়াল নিয়ে আসে, মীরা দেখাশোনা করে, বিড়াল প্রেগনেন্ট হয়, বাচ্চা জন্মদান করে, এরপরে বিড়ালটাকে মেরে ফেলা হয়। এছাড়া সেই রক্ত দিয়ে আবারও রিচুয়াল করে। এরপরেই দেখা যায় সেই ডক্টর আনন্দ এবং সারাংপানিকে বলছিল তারা যদি এরকমভাবে মীরাকে আরো 2-1 বছর ইঞ্জেকশন দিয়ে তার বাড়ন্ত শরীরটাকে আটকে দেয় তাহলে তার হরমোনের সমস্যা হবে, আর এতে সে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়া আরো একটা ভয় তো থেকেই যায়, এই কথাটা যদি কোনোভাবে বাইরে চলে যায় তাহলে আমাদের সবারই জেল হবে। কিন্তু তারপরেও আনান টাকার লোভে কোনোভাবেই এই সবকিছু থামাতে চাইছিল না। যাই হোক, আনন্দ এবং সারাংপানি অন্য একটা তৃতীয় লোকের সাথে দেখা করে এবং সেই লোকটাকে সারাংপানির সবকিছু খুলে বলে। এই পৃথিবীতে খুব কম লোকই রয়েছে যারা বিড়ালের জাদু সম্পর্কে জানে। প্রাচীন যুগে যেসব লোক এই ব্যাপারটা জানতো তারা এই জাদুকে কাজে লাগিয়ে বিশাল ধন সম্পত্তির মালিক হয়, বিলাসী জীবন যাপন করে। কিন্তু বর্তমানে এই জাদুটা হাসিল করা এতটাও সহজ নয়। সেই লোকটা আরো বলে আসলে সাপ যেমন তার বাচ্চার জন্ম দেবার পরে কয়েকটা বাচ্চা এছাড়া সেখানে যেসব জিনিসপত্র থাকে অর্থাৎ নাড়িভুড়ি টাইপের সেগুলো খেয়ে ফেলে, বিড়ালও ঠিক একই কাজ করে। অন্যদিকে দেখা যায় সেটাকে বলা হচ্ছিল ঝিল্লি। বিড়াল বাচ্চা জন্ম দেওয়ার পরে যে ঝিল্লিটা বের করে সেই ঝিল্লিটার নাম হচ্ছে ইংলিশে মিউকাস। আর এটাই হচ্ছে তাদের আসল জিনিস। এই মিউকাস তারা চাইলেই আদিবাসীদের থেকে নিতে পারত, কারণ তারা এই ধরনের রিচুয়াল করে, এগুলো সরবরাহ করে। কিন্তু সেটার কোয়ালিটি নিয়ে তাদের সন্দেহ রয়েছে, আর এই জন্য সারাংপানি এবং আনন্দ তারা নিজেরাই এটা বের করে নিয়ে আসে। এরপরেই তাদের কথা শুনে আমরা জানতে পারি আসলে সেই মিউকাসগুলো একত্র করে সেটাতে একটা বিশেষ ধরনের পূজা করা হয়, এবং একটা নির্দিষ্ট পরিমাণ মিউকাস পেয়ে গেলে সেগুলো দিয়ে পূজা করা শেষ করার পরে তাদের বাড়ির পেছনে সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়। আর ঠিক একই জায়গাতে একটা ক্যাকটাস গাছও লাগানো হয়। আর বলা হয়ে থাকে এই ক্যাকটাস গাছটা যতদিন জীবিত থাকবে সেই লোকটার পরিবারে কোনো ধন সম্পত্তির অভাব থাকবে না। যখন এই মিউকাস নিয়ে বিশেষ রিচুয়াল করা হয় তখন সেই রিচুয়ালের মাধ্যমে তারা টাকা ধন সম্পত্তি চেয়ে নেয়। আর এটাই ছিল তাদের পুরো প্রসেস। আর এই ধন সম্পত্তির লোভে বিভিন্ন ধনী ধনী মানুষেরাও এইসব লোকদের টাকা দেয়, অর্থাৎ আনন্দ সারাংপানি এবং সেই লোকটার মতো লোকদের। কিন্তু এই প্রসেসটা করার একমাত্র শর্ত হচ্ছে একটা নাবালিকা মেয়ে লাগবে যে সেই বিড়ালের সাথে থাকবে। আর এই জন্য টাকার লোভে আনান নিজের মেয়েকেই সেই কাজে লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় সময়ের পরিক্রমায় তারা এই কাজটা করেই যাচ্ছিল। দিনের পর দিন বিড়াল এভাবে মেরেই যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় দিনের পর দিন মীরাকেও এভাবে ইঞ্জেকশন দিতে দিতে সেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। আর এভাবেই আরো 2টি বছর কেটে যায়। এরপরে একদিন সকালবেলাতে রাবানা যখন সেই বাড়িতে কাজ করছিল হঠাৎ করেই দেখা যায় দরজায় নক হয়। রাবানা যখনই দরজা খুলে আর ওই সময়টাতে সিন কাট হয়ে যায়। এরপরেই দেখা যায় আনন্দ এবং সারাংপানি যখনই বাসায় আসে তারা রাবানাকে দেখতে পায় না। মীরাকে যখন জিজ্ঞেস করে সে বলে গতকাল সকালবেলাতে রাবানা তাকে খাবার দিয়েছিল, কিন্তু এর পরে থেকে সে আর তাকে দেখতে পায়নি। সারাংপানি আর আনন্দ ভাবে হয়তোবা রাবানা লোভে পড়ে সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেছে। কিন্তু দেখা যায় আলমারির ভেতরে টাকা গহনা সবকিছুই সুরক্ষিত ছিল, শুধু রাবানা ছিল না। তারা খোঁজ খবর নিতে থাকে যে রাবানা কোথায় গেল। ঠিক ওই সময়টাতে দেখা যায় আরো একটা ছোট্ট মেয়ে নিয়ে একটা লোক সে বাড়িতে আসে এবং আনন্দের কাছে দিয়ে দেয়। অর্থাৎ মীরা যে কাজগুলো এতদিন করতো সেই কাজগুলো এখন এই ছোট্ট মেয়েটা করবে। যেহেতু মীরা দিন দিন একেবারে অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ছিল তাই সেই কাজগুলো সে আর ঠিকঠাকভাবে করতে পারছিল না।
এদিকে মীরা যখন একাই তার রুমে ছিল তখনই আবারও হানি তার সামনে চলে আসে আর বলে তার বাবা আরও একজন মেয়ে নিয়ে এসেছে মীরার মতোই। মীরাকে দিয়ে যা করানো হতো সেই মেয়েটিকে দিয়ে ঠিক একই কাজ করানো হবে। যেহেতু মীরা দুর্বল হয়ে গেছে তাই মীরাকে বাদ দিয়ে সেই মেয়েটিকে নিয়ে আসা হয়েছে। এছাড়া হানি তাকে সাবধান করে দেয় যে এই কাজগুলো কখনো থামবে না, চলতেই থাকবে। তাই এটাই সুযোগ, যেহেতু এখন মীরার বাবা বাসায় নেই, এই সুযোগে সে তার মায়ের সাথে যে কথা বলতে পারে। অবশেষে মীরাও ললিতার কাছে চলে যায় আর বলে সে আর এখানে বেশি দিন থাকতে চায় না, এখান থেকে সে চলে যেতে চায়। কেননা তারা দুজনেই যদি এখান থেকে অনেক দূরে পালিয়ে যায় তাহলে কেমন হয়। সেখানে ললিতা মীরার সাথে কথা বলে জানতে পারে মীরার হানি নামে একটি বোন রয়েছে, অর্থাৎ হানিকে সে কল্পনা করে। তখন ললিতা মীরাকে বলে ঠিক আছে আমরা এখান থেকে পালিয়ে যাব অনেক দূরে, কিন্তু তার আগে তাকে ধৈর্য ধরতে হবে। এছাড়া তার একমাত্র মেয়ের এই অবস্থা দেখে ললিতা সেখানে টুকরে টুকরে কাঁদতে শুরু করে। সে ভাবতে থাকে তার লোভের কারণে মীরাও এদের মধ্যেই ফেঁসে গেছে। মীরাকে জড়িয়ে ধরে সে। এরপরেই তার মাথায় কোনো একটা আইডিয়া আসে আর মীরাকে কিছু একটা করতে বলে। মীরাও চুপচাপ সেখানে চলে যায় আর কিছু ট্যাবলেট বের করতে থাকে। আসলে এই ট্যাবলেটগুলোই ললিতাকে দেয়া হতো। আর এরপরেই মীরা একটা পানির বোতল নেয়। এরপরেই সিন কাট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আনন্দ বাড়ি ফিরে রোজকার মতোই মদ নিয়ে বসে। আর দেখা যায় মদের ভিতরে ঠিক একই বোতলের পানি মিশিয়ে সে খেতে থাকে, যেটার ভেতরে মীরা সেই ওষুধগুলো মিশিয়েছিল। আর সেটা খাওয়ার সাথে সাথেই তার নেশা হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। আনন্দ যখন পুরোপুরি অজ্ঞান হয়ে যায় তখনই সেই রুম থেকে বের হয়ে আসে ললিতা আর মীরা। প্রথমে নতুন আনা সেই মেয়েটাকে উদ্ধার করে, যাতে করে তার কোনো বিপদ না হয়। আর এরপরেই ললিতা আনন্দকে সেই রুমে টেনে নিয়ে আসে, যেখানে আনন্দ তার দেবতার পুজো করত। এরপরেই ললিতা কিছু একটা ভাবে আর এরপরেই সেখানে বারবার আনন্দের মাথায় আঘাত করে তাকে সেখানেই রক্তাক্ত করে ফেলে। আর ঠিক একই রকম ভাবে যেভাবে আনন্দ সে বিড়ালগুলোকে ফাঁসিতে ঝোলাতো, ললিতা আর মীরা মিলেও আনন্দকে ঠিক একই রকম ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর যার ফলে আনন্দ সেখানেই মারা যায়। এরপরে সকালবেলাতেই দেখা যায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে চলে আসে আর ললিতাকে অ্যারেস্ট করে বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই ললিতা আকাশের দিকে তাকায়, কারণ বেশ কয়েক বছর পরে ললিতা প্রথমবারের মতো খোলা আকাশ এবং সূর্য দেখল। আর এই জন্য সে বারবার সেদিকেই তাকাচ্ছিল। এরপরেই আদালতের নির্দেশে ললিতাকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেখানে সে সম্মোহন হয়ে যায়। এরপরে সেই অবস্থাতেই ললিতা শুরু থেকে যা যা হয়েছে পুলিশকে সবকিছু খুলে বলে, যেখানে ললিতা বর্ণনা করতে থাকে যে কিভাবে তার আনন্দের সাথে পরিচয় হয়েছিল, ভালোবাসা হয়েছিল। এরপরে তারা পালিয়ে বিয়ে করেছে, মীরার জন্ম হয়। ললিতা বলে বিয়ের পরে থেকেই আনন্দ অদ্ভুত সব রিচুয়াল করত আর ধীরে ধীরে সে বিড়ালদের মারতে শুরু করে সেই বিড়ালের ম্যাজিক পাওয়ার জন্য। সে অনেক কিছু সহ্য করে নিয়েছে তার ভালোবাসার খাতিরে, কিন্তু যখন সেটার সীমা ছাড়িয়ে গেছে তখন প্রথমে সে রাবানাকে মেরে ফেলে। আর এরপরেই আনন্দ, তখনই তাকে জিজ্ঞেস করা হয় এই রাবানাটাকে। আর ওই সময়টাতে সত্যর সামনে চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দিন রাবানার বাড়িতে যখন দরজা নক করা হয়েছিল, সেই দিন আসলে সেখানে আচারিয়া এসেছিল। আচারিয়া আসলে সেই মিউজিক ম্যাডামের কাছ থেকে খোঁজ নেওয়ার পরে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। আর অনেক কষ্টে সে খোঁজ পেয়ে জানতে পারে যে এখানেই মীরা আর ললিতা থাকে। আর এই জন্যই সেখানে চলে আসে। রাবানা তো প্রথমে অস্বীকারই করে যে ললিতা আর মীরা এখানে থাকেই না, কিন্তু তারপরে অবশেষে সে বলে হ্যাঁ তারা এখানে থাকে, কিন্তু দুজনেই খুবই অসুস্থ, তাদের সাথে দেখা করা যাবে না। সে যেন পরে আসে, কিন্তু আচারিয়া জেদ ধরে বসে থাকে যে মীরাকে না দেখে সে কখনোই যাবে না এখান থেকে। অন্যদিকে রাবানা এবং আচারিয়ার কথা শুনে মীরা সেখানে চলে আসে। আর আচারিয়া মীরাকে দেখেই তার কাছে ছুটে যায়, কিন্তু মীরার এই দুর্দশা অবস্থা দেখে সে হতবাক হয়ে যায়। এরপরেই আচারিয়া রাবানাকে বারবার রিকোয়েস্ট করে, একটা সময় জোর করে যে সে একবার ললিতার সাথে দেখা করবে। রাবানাও তখন আর কোনো পথ খোলা না পেয়ে সে চলে আসে ললিতার কাছে এবং তাকে আগেই ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, যাতে করে ললিতাকে সে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে ললিতা এর আগেই আচারিয়ার কণ্ঠ বাইরে শুনতে পেয়েছিল। আর এই জন্য যখনই রাবানা তাকে ইঞ্জেকশন দিতে যাবে ঠিক ওই সময়টাতে সে রাবানাকে মেরে ফেলে আর এরপরেই চিৎকার করে। আচারিয়া সেখানেই চলে আসে। ললিতা এরপরে আচার্যকে সবকিছু খুলে বলে যে তার হাজবেন্ড আনান তাকে এবং মীরাকে দিয়ে কি কি করাচ্ছে এবং তারা এইসব কেন করছে, সবকিছু, বিড়াল হত্যা, মীরাকে ব্যবহার, এই সব কিছু। আর এরপরেই সে তাকে বলে পুলিশকে খবর দেওয়ার জন্য, কিন্তু আচারিয়া ভয় পেয়ে গিয়েছিল আর এই জন্য রাবানার ডেড বডিটাকে সে নিজেই একটা জায়গায় গুম করে ফেলে।
এরপরেই সেখানে ডক্টর ললিতাকে জিজ্ঞেস করে তার মেয়ে মীরা কোথায়। আর এরপরেই আসে সামনে এক কঠিন সত্য। ললিতা তখন কাঁদতে কাঁদতে বলে, আনান সারাংপানি এবং রাবানা মীরাকে ইঞ্জেকশন দিতে দিতে তার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল যে তার মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছিল, উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছিল, তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন দেখা যাচ্ছিল। আর সে তখনই বুঝতে পেরেছিল মীরাকে বাকি জীবনটাতে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। ললিতা বলে সে জানত এই ঘটনার পরে মীরা আর কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। আর এই জন্য সে কখনোই চায়নি তার ফুলের মতো মেয়ে সারাটা জীবন এই যন্ত্রণা ভোগ করুক। এই জন্য নিজ হাতে সে তাকে মুক্তি দিয়ে দিয়েছে, অর্থাৎ ললিতা মীরাকে মেরে ফেলেছে। ললিতার মতে সে মীরাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছে, কিন্তু আসলে ললিতা কি ঠিক করেছে সেটা হয়তোবা আপনি বা আমি কেউ বলতে পারবো না। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়, যেটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আসলে এটা এমন এক ধরনের মুভি যেটা এন্টারটেনমেন্ট করার পরিবর্তে আমাদের অনেক কিছু শেখায়। এটা একটা আয়নার মতো, যেখানে সমাজের মানুষদের আমরা দেখতে পারি। দানব বাইরের কোথাও নয়, দানব রয়েছে আমাদের মাথার ভেতরেই লুকিয়ে। কার মাথা থেকে সেটা কখন বের হয়ে আসে কেউ বলতে পারে না। আনান এখানে কুসংস্কারে ঘেরা একজন দানবের মতোই কাজ করেছে। অন্যদিকে ললিতাকেও লোভে পেয়ে বসেছিল। এই জন্য প্রথম যখন ললিতাকে অফার করা হয় টাকা, তখন সে জানতো আনন্দ হয়তোবা কোনো না কোনো ভুল কাজ করবে, কিন্তু তারপরও সে এড়িয়ে গিয়েছিল, যার ফলে মীরা এই ভয়ঙ্কর চক্রে ফেঁসে যায়। আর অবশেষে তার জীবনটাকে তাকে দিতে হয়। আসলে সত্যি সত্যি যখন এই ঘটনাটা ঘটেছিল তখন চারদিকে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এছাড়া কিছুদিন আগেও ঠিক একই রকম একটা ঘটনা ঘটে, যেখানে একজন লোক নিজেরই দুইটি মেয়েকে মেরে ফেলে পুনরায় জীবিত করার উদ্দেশ্যে। আর সেই লোকটাও কুসংস্কারে আচ্ছন্ন ছিল, যদিও সে শিক্ষিত ছিল। তো যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।